কি পরিমাণ অমানুষ হলে একজন চিকিৎসা সেবা নিতে আসছে সেই অবস্থায় তাকে পিটাচ্ছে। আমি যখন বাসায় ফোন দিই, আম্মু তখন বলছে অনেকের মাথা ফেটে গেছে, সেলাই দিতে হচ্ছে, আর তোমার কয়েকটা পিঠে বাড়ি আর নখ উঠে গেলে তুমি এখন বসে থাকো, তাহলে এই শিক্ষার্থীগুলো কি করবে? আমি বলছি যে তুমি আগামীকাল থেকে আবারও যাবে আন্দোলনে। আমি মনে করি আমার চেয়ে আমার মায়ের অবদানটা বেশি। যখন মেয়েদেরকে হামলা করে তখন কিছু আপুকে সেভ করতে গিয়েছি, এবং এরা এতটা নিকৃষ্ট, এই আপুদেরকে সেভ করে নিয়ে যাচ্ছি তখন ওরা পিঠে বাড়ি দিচ্ছে। মানে একজন আহত মানুষ, তাকে আমি নিয়ে যাচ্ছি হসপিটালে, তাকে আমি রিকশায় তুলতেছি, এই অবস্থায় তারা পিঠে মারে, বাহুতে মারে। এরকম মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে তারা যাকে পেয়েছে যেভাবে পেয়েছে। যখন আমাদের মেয়েদেরকে মারে তখন আমাদের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়ে যাই, যে কোনো মূল্যে এই সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করব। সন্ত্রাসী সাদ্দাম, সন্ত্রাসীদের অ্যাম্বাসেডর আদু ভাই সাদ্দাম ভাইয়ের হল, অবশেষে সন্ত্রাসীদের ছাত্রলীগ মুক্ত হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো জুলাই আন্দোলনের পুনর্জাগরণ ঘটে আমাদের আসলে মেয়েরা যেদিন হল থেকে বের হয়ে আসে। মেয়েরা যখন হল থেকে বের হয়ে এসে রাজুতে স্লোগান দেয়, সেক্ষেত্রে আমাদের ছেলেদের ভিতর এই দায়বদ্ধতার জায়গাটা চলে আসে, যদি আমাদের মেয়েরা তারা হল স্বাধীন করতে পারে সেক্ষেত্রে আমরা ছেলেরা কেন পারবো না? সেক্ষেত্রে তারা এসে যখন রাজুতে স্লোগান দিল, আমাদের ছেলেগুলো তখন বাধ্য হয়ে বিবেকের তাড়নায় জাতিকে মুক্ত করার জন্যই তারা হলগুলো থেকে ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারা চলে আসে। কর্মসূচি ঘোষণা দেওয়া হয় রাজু ভাস্কর্যে ঘোষণা দেওয়া হয় আমাদের দুপুরে, এবং বিকালে ছাত্রলীগের প্রোগ্রাম ছিল। তো ছাত্রলীগের প্রোগ্রাম থাকাকালীন আমাদের ইচ্ছা ছিল যে কোনোভাবেই আমরা ছাত্রলীগকে দাঁড়াতে দিব না, ওই দিন প্রোগ্রাম করতে দিব না রাজু ভাস্কর্যে। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে কোনোভাবেই সন্ত্রাসীদের উৎপত্তিস্থলে এবং সন্ত্রাসীদের ক্যাডার যারা পোষে সেই ছাত্রলীগকে আমরা কোনোভাবে দাঁড়াতে দিব না, এটা আমাদের একটা দৃঢ়পণ ছিল। সেক্ষেত্রে সকালে এসে আমরা রাজু ভাস্কর্যের আশেপাশের সবাই ছাত্রদলে যারা ছিল তারা অবস্থান নেই। এরপর আসিফ, বাকের, আব্দুল কাদের ওরা চলে আসে। আসার পরবর্তীতে আমরা সঙ্গে সঙ্গে অবস্থান নিই। নেওয়ার পরবর্তীতে যখন স্লোগান দেওয়া শুরু হয়, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চলে আসে। এক পর্যায়ে এসে নাহিদ ভাই বলতে থাকেন যে আমাদের কিছু ম্যান পাওয়ার দরকার, সেক্ষেত্রে তোমরা হেল্প করো। আমরা বলছি যে ভাই ম্যান পাওয়ার দিব, কিন্তু আমরা কোনোভাবে এখানে ছাত্রলীগকে দাঁড়াতে দিব না, ছাত্রলীগকে এখানে প্রোগ্রাম করতে দিব না। তখন আসিফ, আমি এবং আবু বাকির মজুমদার, আমরা তখন স্বপন মামার চায়ের দোকানের সামনে ওইখানে বসে তখন আমরা মিটিং করি যে কিভাবে আমাদের প্রোগ্রামটা লং করা যায়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বর্তমান ক্রীড়া সম্পাদক সাইফ, সেও যোগদান করার পর আমরা তখন বলি যে জুনিয়রদেরকে দিয়ে স্লোগান কন্টিনিউ করাতে হবে। আর যেহেতু প্রশাসনের লোকগুলা ছিল তারা ডিস্টার্ব করতেছিল, বারবার আমাদেরকে বলতেছিল যে রাজু ভাস্কর্য ছেড়ে দিতে, কোনোভাবে ছাত্রলীগের সাথে ক্লাসে যাওয়া যাবে না। সেক্ষেত্রে তখন আমরা আলোচনা করি এবং আমাদের ছাত্রদলের কয়েকজন সহ সমন্বয়ক ছিলেন, তাদেরকে আমরা ডেকে বলি যে তোমরা স্লোগান দিতে থাকো, তোমরা বক্তব্য দিতে থাকো, তাতে করে কেন্দ্রীয় যে সমন্বয়ক ছিলেন তাদের হাতে মাইক চলে আসলে তো বক্তব্য শেষ হয়ে যাবে বা শেষ করতে হবে, তো তাদেরকে মাইক দিও না। তো তখন তারা বক্তব্য কন্টিনিউ করতে থাকে। সেক্ষেত্রে তখন বাকের ডাক দেয় হচ্ছে আপনার রিফাত রশিদকে ডাকার পর বলে যে তুই একটা অংশ নিয়ে হলপাড়ার দিকে যা। তো হলপাড়ার দিকে আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান করতে যাই। তো সেক্ষেত্রে আব্দুল কাদের এসে বলে যে ভাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওরা অলরেডি রওনা দিচ্ছে, ওরা চলে আসলে তখন কোনোভাবে ছাত্রলীগ আর দাঁড়াতে পারবে না এখানে। এখন এর বাকি সময়টা আপনারা আমাদেরকে ছাত্রদলের ব্যাকআপটা দেন, আননোন ফেজগুলো আপনারা আসেন। সেক্ষেত্রে আমরা পিছনের সারিতে ছিলাম এবং এই ব্যাকআপটা আমরা দিয়ে একটা অংশ নিয়ে আমরা হলপাড়ায় আসছি। হলপাড়ায় আসলে আমরা প্রথমে ঢুকি শেখ মুজিব হলে আমরা যাওয়ার পর বাকের স্লোগান দিতে থাকে এবং শিক্ষার্থীরা তখন বাকেরের ওই অনুপ্রেরণামূলক স্লোগানে বিবেকের তাড়নায় তারা নিচে নামতে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে আমরা যাই, সেখানেও তারা ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে আটকাতে পারে নাই, আমাদের মিছিল ভারী হতে থাকে। বিজয় একাত্তর হলে আমরা যখন যাই তখন ছাত্রলীগের যে সন্ত্রাসী যারা ছিল তারা অলরেডি বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিচ্ছে, যাতে করে আমরা কোনোভাবে বিজয় একাত্তর হলের ভিতর ঢুকতে না পারি। সেক্ষেত্রে সাদিক ছিল 17টা সেশনের এবং আবুনুদ ছিলেন, এরকম বেশ কিছু ফেজ ছিল। তারা এক পর্যায়ে যখন শিক্ষার্থীদের ঢল দেখে তারা সরে যায়, আমরা তখন ভিতরে যাই। ভিতরে গিয়ে আমরা শিক্ষার্থীদের আহ্বান করতে থাকি। শিক্ষার্থীদের যখন আহ্বান করি তখন ছাত্রলীগের যে নেতারা ছিল সেই ছাত্রলীগের নেতারা তারা হলের করিডোরে এসে দাঁড়ায় থাকে।
এবং এসে তখন তারা দেখতে থাকে এবং আমাদের উদ্দেশ্যে গালি দিতে থাকে, আমাদেরকে চলে যেতে বলেন। আর আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাতে থাকি। তো আমরা যখন আহ্বান জানাতে থাকি, কিছু শিক্ষার্থী চলে আসে নিচে নামে। ছাত্রলীগের এই যে নেতাগুলো, তারা যখন দেখছে যে তারা ওইখানে দাঁড়িয়ে থেকেও এই ঢল আটকাতে পারতেছে না, সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে চলে আসতেছে বিবেকের তাড়নায়, তখন তারা উপর থেকে আমাদের উপর হামলা শুরু করেন। প্রথমে ওইখান থেকে আমাদের উপর ওদের যে ফুলের টপ ছিল, জুতা ছিল, এরপর কাঁচ ছিল, ভাঙা কাচের টুকরা, এগুলো ছুটতে থাকে। এরা যখন ছুটছে তখন আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছি, যাতে কোনোভাবে কোনো ভায়োলেন্স ক্রিয়েট না হয়। যেহেতু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোনো শিক্ষার্থীদের রক্তে অন্তত না ভাসুক সেটার চেষ্টা করি। আমরা সর্বোচ্চ উদারতার পরিচয় দিয়েছি, সহনশীলতার পরিচয় দিয়েছি, কিন্তু তারা আমাদের উপর অ্যাগ্রেসিভ হয়ে যায়। বিজাগত হলে ওইখানে দুইজনকে তখন তারা তৎক্ষণাৎ মাথা ফাটাই দেয়। বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এরা তখন বাইরের যে শিক্ষার্থীরা ছিল তারা অগ্রসর হলে ছাত্রলীগের ওইখানে সম্ভবত কি একটা স্টিক আছে, সেটা টান দিলে লম্বা হয়ে যায়, ওই স্টিকগুলো দিয়ে হামলা করে। আবু ইউনুসের নেতৃত্বে ছাত্রলীগের যারা ছিল, ক্যাডার ছিল, তারা আমাদের উপর হামলা করে এবং ইতিমধ্যেই তার বিভিন্ন ক্যাম্পাস থেকে, সারা দেশ থেকে ছাত্রলীগের যারা ক্যাডার বাহিনী আছে, আমরা খবর পেয়েছিলাম এবং মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিভিন্ন যে ক্যাম্পাসের যারা সন্ত্রাসী আছে তাদেরকে তারা জড়ো করেছিল ক্যাম্পাসের প্রত্যেক হলগুলোতে। তখন তারা আমাদের উপর হামলা করলে আমাদের তো কোনো প্রস্তুতি নাই যে হামলা প্রতিরোধ করার জন্য, কারণ আমরা গিয়েছি, আমরা শিক্ষার্থীদেরকে ডাকবো, আমাদের যৌক্তিক আন্দোলনে তারা শিক্ষার্থীরা আসবে সেভাবেই। কিন্তু তারা তো উৎপত্তি ছিল যে আমাদের উপর হামলা করবে সেই হিসেবে। তারা শুরুতে যখন আমাদের উপর আক্রমণ করে, আমরা চেষ্টা করি যে মানব ঢাল দিয়ে প্রতিরোধ করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি তাদের সুসজ্জিত অস্ত্র এবং ক্যাডার বাহিনীর সামনে। এর পরবর্তীতে আমরা যখন পিছু হটলে তখন মধুর ক্যান্টিনের দিকে তারা মহানগর ছাত্রলীগের যে ক্যাডাররা আছে তাদেরকে নিয়ে সাদ্দাম এবং ইনান ছিল, সাদ্দাম ইনানের নেতৃত্বে তখন আমাদেরকে এফবিএসের এই দিকটা থেকে আমাদের উপর হামলা করা হয়। তখন আমরা আসলে ছত্রভঙ্গ হয়ে যেতে বাধ্য হই। এর পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা এবং অন্য ক্যাম্পাসগুলো থেকে যে মেয়েরা এসেছিল, তো তাদের ভিতরে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এরা ছাত্রলীগ হোক আর যাই হোক, তারা মানুষ তো, কখনো মেয়েদের গায়ে হাত তুলবে না। সেজন্য তারা আমাদের ছেলেদেরকে বাঁচানোর জন্য, তাদের ভাইদেরকে বাঁচানোর জন্য তারা সম্মুখ সারিতে অংশগ্রহণ করে এবং মেয়েদের এই ধারণাকে ভুল করে এই ছাত্রলীগের এই সন্ত্রাসীরা আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, আমাদের মেয়েদের উপর আঘাত করে, মেয়েরা রক্তাক্ত হয়। এবং এই যখন মেয়েদেরকে হামলা করে তখন কিছু আপুকে সেভ করতে গিয়েছি এবং এরা এতটা নিকৃষ্ট, এই আপুদেরকে সেভ করে নিয়ে যাচ্ছি, তখন ওরা পিঠে বাড়ি দিচ্ছে। মানে একজন আহত মানুষ, তাকে আমি নিয়ে যাচ্ছি হসপিটালে, তাকে আমি রিকশায় তুলতেছি, এই অবস্থায় তারা পিঠে মারে, বাহুতে মারে। এইরকম মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে তারা যাকে পেয়েছে, যেভাবে পেয়েছে, কোনো বাছবিচার করে নাই, ছেলে মেয়ে বাছবিচার করেনি, বড় ছোট ক্যাম্পাসের বাইরে এটাও বাছবিচার করে নাই, তারা সবাইকে মারে। তখন আর কি সারা বাংলাদেশে যখন এই খবরটা ছড়িয়ে যায় এবং যখন আমাদের মেয়েদেরকে মারে, তখন আমাদের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়ে যাই যে কোনো মূল্যে এই সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করব। কখনো শিক্ষা সন্ত্রাস একসাথে চলতে পারে না, এই মোটোটাকে আমরা বাস্তবে রূপান্তরিত করার জন্য এক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। দেখুন, আসলে তখন আমাদের ভিতরে ভয় কাজ করেনি, তখন আমাদের ভিতরে আমি যতগুলো ছেলে মেয়েদের সঙ্গে কথা বলেছি, দেখেছি, তাদের প্রত্যেকের ভিতরে আমি দেখেছি আগুন বারুদ, এবং তারা প্রত্যেকেই দৃঢ় সংকল্প ছিল যে কোনো মূল্যে ছাত্রলীগকে বিতাড়িত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এবং সেজন্যই এর পরবর্তীতে বিকালে সায়েন্সের হলগুলো থেকে, ওদিক থেকে আপনার দোয়েল চত্বরের দিক থেকে তারা মহানগরের থেকে ছাত্রলীগ বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং এই শিক্ষার্থীরাই তারা যখন এইখান থেকে সরে যায় এবং আমরা বোনদেরকে মেডিকেলে নিয়ে যাই, মেডিকেলে নেওয়ার পরে আমাদের যারা আহত আছে সেখানে চিকিৎসা দেই, সেই মেডিকেল সেন্টারে পর্যন্ত ছাত্রলীগ হামলা করে। এই হামলা করার পরে আমরা দমে যাওয়ার বদলে আমরা আরও বেশি আসতে ফাগুনে আমরা দ্বিগুণ হয়ে গেছি। আমরা বিকালে তখন সবাই প্রস্তুতি নিয়েই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেক্ষেত্রে আমাদের প্রতিরোধের একমাত্র ছিল এখানকার এই লাঠি আর ইট, সেইগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি। এবং আমাদের ভিতর তো একটা ইন্সপিরেশন ছিল, তাদের ভিতর তো ওই ইন্সপিরেশনটা ছিল না। তারা
আমরা সত্যের জন্য লড়াই করতেছি, আমরা নৈতিকতার জন্য লড়াই করতেছি, আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য লড়াই করতেছি। আর তারা আছে সম্পূর্ণ বিপরীত দিকে, যে জন্য তাদের কাছে অস্ত্র থাকার পরও, তাদের কাছে বন্দুক থাকার পরও আমাদের কাছে তারা হার মানে। এক পর্যায়ে তখন আসিফের সঙ্গে কথা হয়। আসিফ মাহমুদ তখন তৎকালীন ছাত্র অধিকার পরিষদের যে নেতাকর্মী ছিলেন তাদের সঙ্গেও যোগাযোগ করে তার মহানগরের বেশ কিছু লোকজন ছিল, তাদেরকে দিয়ে কিছু স্টাম্প নিয়ে আসে। তো এই স্টাম্পগুলো আনার পরবর্তীতে সে নিয়ে আসে চাংখারপুরে। ওইখান থেকে নামানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে যারা আছে তাদেরকে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নির্দেশনায় আমরা সেখানে একত্রিত হয়ে আসিফ আসার পরে আমরা ওইখান থেকে একসাথে মুভ করি, সামনে আগাতে গেলে তখন আপনার শহীদুল্লাহ হল পর্যন্ত আমরা যেতে পারি। শহীদুল্লাহ হল পর্যন্ত যেতে যেতে তারা মুহুর্মুহু আমাদের উপর গুলি করতে থাকে, আমাদের উপর ইট পাটকেল ছুটতে থাকে, ককটেল ছুটতে থাকে, রাবার বুলেট এসে লাগে এবং সম্ভবত সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস অথবা কোনো কিছু একটা আমার পায়ে পড়ার পরে আমার নখ নষ্ট হয়ে যায়, আঙুল নষ্ট হয়ে যায়। তো ওইখান থেকেই মূলত আমি আর কিছু দূর আগানোর পরে আমি আর হাঁটতে পারিনি। তখন আসিফ দেখে বলে যে তোর পায়ে রক্ত পড়তেছে, দেখ তোর পায়ের কিছু হলো কিনা। তখন ও ধরে আরেকজনের মাধ্যমে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন সেবা দেওয়ার পরে ওইখান থেকে ওই রাতে চলে যাই আপনার শনির আখড়া গিয়ে তারপর পরবর্তীতে পরদিন ক্যাম্পাসে আবার ক্যাম্পাসে চলে এসে আমরা রাতে ডিসিশন নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে বের করে দিব। মেয়েরা তখন প্রত্যেকটা রোকেয়া হল থেকে যখন আতিকা আপুকে বের করে দিল, খুব লাঞ্ছিত করে বের করে দিল, তখন সবার ভিতরে আবার যেন পুনর্জীবন ঘটার পর তখন তাকে যখন চুলের মুঠি ধরে বের করে দিচ্ছে, তখন আমাদের ছেলেদের ভিতরে ওই এটা কাজ করছে যে তা মেয়েরা পারছে, আমরা কেন পারতেছি না। তখন বিভিন্ন হলগুলো থেকে তারা টিম গঠন করে যারা বাধ্য হয়ে ছাত্রলীগের গেস্টরুম গণরুমের শিকার হয়েছে, এই ছেলেগুলোই টিম গঠন করে এই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে। এবং তারা তখন আপনার শহীদুল্লাহ হল, সায়েন্সের হলগুলো তখন অলরেডি মুক্ত করে ফেলেছে। আমাদের আর্টস ফ্যাকাল্টির যে হলগুলো আছে সে হলগুলোতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মহসিন হল, এর হলপাড়ার যে হলগুলো এক এক করে মুক্ত করা হয়। এবং সবশেষে গিয়ে ছাত্রলীগ মুক্ত হয় স্যার এফ রহমান হল, সন্ত্রাসীদের অ্যাম্বাসেডর আদু ভাই সাদ্দাম ভাইয়ের হল। অবশেষে সন্ত্রাসীদের ছাত্রলীগ মুক্ত হয়। হ্যাঁ, তখন হসপিটালের চিকিৎসা সেবা বলতে ঢাকা মেডিকেলের যারা ডাক্তার ছিলেন তারাও তো আমাদের আন্দোলনের কর্মী ছিলেন, তারাও আমাদেরকে আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছিলেন। তো তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা পারেননি। যখন ছাত্রলীগ হামলা করে তখন তারা নিরুপায় হয়ে গিয়েছিলেন, নিরুপায় হয়ে তারা প্রলাপ করতেছিলেন একটা পর্যায়ে যে তা কী পরিমাণ অমানুষ হলে একজন চিকিৎসা সেবা নিতে আসছে সেই অবস্থায় তাকে পিটাচ্ছে। তো তারাও তখন তাদের উপর এক পর্যায়ে লানত বর্ষণ করছিলেন, এমন একটা পরিস্থিতি। আর আমি ঢাকা মেডিকেলে আহত হওয়ার পর আমাকে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমি যখন বাসায় ফোন দিলে আম্মু তখন বলছে যে অনেকের মাথা ফেটে গেছে, অনেকের সেলাই দিতে হচ্ছে, আর তোমার কয়েকটা পিঠে বাড়ি আর নখ উঠে গেলে যদি তুমি এখন বসে থাকো তাহলে এই শিক্ষার্থীগুলো কি করবে। আমি বলছি যে তুমি আগামীকাল থেকে আবারও যাবে। তো আমার আন্দোলনে আমি মনে করি আমার চেয়ে আমার মায়ের অবদানটা বেশি। তার এই দৃঢ় মনোভাবের কারণে আমি আমার নিজের ভিতরে অনুপ্রেরণা পেয়েছি, শক্তি পেয়েছি, এবং তারপর দিনই আমি আবার আন্দোলনে এসেছি। এবং আমি মনে করি আমাদের মায়েরাই, যারা এই আন্দোলনে সক্রিয় ছিল, আমাদের মায়েরাই আমাদের একটা অনুপ্রেরণার জায়গা ছিলেন, এবং তারা সর্বোচ্চ সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, যে কারণে এই ফ্যাসিস্ট রেজিম থেকে আমি বাংলাদেশ মুক্ত হতে পেরেছি। দেখুন, হলগুলো চালানোর দায়িত্ব তো হল প্রশাসনের। আমরা সেক্ষেত্রে দাবি তুলতে পারি। তো আমাদের সেই অথরিটি নাই, বা কোনো ছাত্র সংগঠনের আমি মনে করি সেই অথরিটি থাকা উচিত না যে তারা এককভাবে কোনো তল্লাশি করবে, বরং তারা তাদের কনসার্নের জায়গাটা শেয়ার করতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে, হল প্রশাসনের সঙ্গে। হল প্রশাসনের সহযোগিতায় হল প্রশাসনকে তারা সহযোগিতা করতে পারে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছি প্রত্যেকটা হলে, আমি আমার হলের প্রভোস্ট স্যারকে জানিয়েছিলাম যে স্যার এই অস্ত্রগুলো তো ছিল, এইগুলো কোনোভাবে মিসইউজ যেন না হয়, এবং এগুলো কোনো রুমে যদি থেকেও থাকে সেগুলো সরানোর উদ্যোগ
নিতে। তো অলরেডি আমাদের যারা শিক্ষার্থী ছিলেন তারা প্রত্যেকটা রুমে, যারা ছাত্রলীগের অভয়ারণ্য ছিল যে রুমগুলো, সেই রুম থেকে তারা অস্ত্র বের করেছে, হকি স্টিক বের করেছে, রামদা বের করেছে, চাকু বের করেছে, কুড়াল বের করেছে। এই জিনিসগুলো তারা অলরেডি সরিয়েছিল। তার পরবর্তীতেও হল প্রশাসনের সহযোগিতায় আমরা হল প্রশাসনকে সহযোগিতা করে অন্য যে স্টাম্প বা অন্য লাঠি রড যেগুলো ছিল সেগুলো সরানোর উদ্যোগ নিয়েছিলাম, এবং হল প্রশাসনের কার্যকরী উদ্যোগে এখন সম্পূর্ণভাবে প্রত্যেকটা হল আমি মনে করি নিরস্ত্র। ব্যক্তিগতভাবে আমাদের ইচ্ছে ছিল এই দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়া, তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তো আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো ছিল, যে জন্য আমরা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, সেগুলো এখন পর্যন্ত আমরা প্রয়োজনীয় যে উদ্যোগগুলো নেওয়া, সেই উদ্যোগগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হতে দেখিনি। আমরা কথার ফুলঝুরি শুধু দেখছি, শুনছি, আমরা বাস্তবে এখন পর্যন্ত সেই উদ্যোগগুলো দেখিনি। আর জুলাইকে কেন্দ্র করে যেহেতু এখানে দল মত নির্বিশেষে পুরো বাংলাদেশ নেমেছিল, তো তাতে করে সবার একটা ব্যাপক চাহিদার জায়গা ছিল। সেই চাহিদার জায়গাটা থেকে আমি মনে করি পুরোপুরি ব্যর্থ। কারণ আমাদের চাহিদার যে জায়গাটা ছিল, সেই জায়গা থেকে জুলাই আন্দোলনের একজন কর্মী হিসাবে আমার কাছে অত্যন্ত কষ্টকর একটা বিষয়। জুলাই সনদ আমরা তো চাই, সবসময় দল থেকেই স্পষ্ট করে বলা হয়েছে, এবং জুলাই সনদ আমরা জুলাই আন্দোলনের একজন কর্মী হিসাবে এবং একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে সারা দেশের মানুষই চাই জুলাই আন্দোলনের এই জুলাই ঘোষণাপত্রটা। সেক্ষেত্রে অবশ্যই আমরা চাই জুলাই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জুলাইকে চিরঞ্জীব করে রাখার জন্য জুলাই সনদটা খুবই গুরুত্বপূর্ণ।